ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে সবাইকে অষ্টম শ্রেণীর চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ চতুর্থ এক্সপিরিয়েন্সে সবাইকে স্বাগতম। আমরা 4.1.1, 4.1.2, 4.2.1 উত্তরগুলো দেখব এখানে। আমাদের এই এক্সপিরিয়েন্স বা অধ্যায়ের নাম হচ্ছে প্যারাফ্রেজিং অ্যান্ড রিপ্রেজিং। প্যারাফ্রেজিং শব্দের অর্থ হচ্ছে শব্দান্তর, অর্থাৎ বিভিন্ন শব্দের ঠিক তার অবিকল শব্দ অর্থাৎ তার ভিন্ন কোনো সমার্থক শব্দ বসিয়ে একটা লেখাকে যদি ভিন্ন রূপে প্রকাশ করা যায় সেটা প্যারাফ্রেজিং। আর রিপ্রেজিং কোনটা? অন্য বাক্যে। প্রেজ মানে হচ্ছে বাক্য বা শব্দাংশ যাকে বলে। তো শব্দের বাক্যের কিছু অংশ যদি আমরা পরিবর্তন করে অর্থ ঠিক রেখে যদি ওই বাক্যটাকে আবার নতুন করে লিখি সেটা হচ্ছে রিপ্রেজিং। আচ্ছা, আমরা এখন 4.1.1-এ আছি। See the graph and read the text given below. Then, in pair or groups, discuss the main ideas of these text. Later, share your thoughts with the class. নিচে যে একটা গ্রাফ দেওয়া আছে সেটা পড়তে বলছে। কোন গ্রাফটা? এই যে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি এটা, এবং নিচে লেখাটি পড়তে বলেছে। দেন ইন পেয়ার আর গ্রুপস, তারপর দলে অথবা জোড়ায়, ডিসকাস দ্য মেইন আইডিয়াস অফ দিস টেক্সট। এই টেক্সটের যে মেইন আইডিয়াগুলো আছে সেগুলো পড়তে বলেছে, তারপর ক্লাসের সাথে সেগুলো শেয়ার করতে বলছে। টেক্সট 1, দিস গ্রাফ রিপ্রেজেন্ট দ্য পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস হু কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ইন বাংলাদেশ। এই গ্রাফটিতে বাংলাদেশের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ ছাত্রীদের শতকরা হার উপস্থাপন করেছে। আচ্ছা, আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে ইউনেস্কো এই একটা তথ্য বা দিয়েছে, সেটা হচ্ছে একটা পরিসংখ্যান দিয়েছে, সেটা হচ্ছে 2011 থেকে 2019 সাল পর্যন্ত নিম্ন মাধ্যমিক যে স্কুলগুলো, নিম্ন মাধ্যমিক স্কুল কোনগুলো? ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত নিম্ন মাধ্যমিক হিসাব করা হয়। তো এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে, সেখান থেকে কি পরিমাণ পাশ করেছে নারী শিক্ষার্থীরা বা মেয়েরা সেটা এখানে দেখানো আছে। টেক্সট 2 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বর্ণনা করা। উপরে শুধু একটা লেখা, কি খেয়াল করে দেখো, উপরে যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি এই গ্রাফটা একটা ছবি বা চিত্র আকারে আছে, কিন্তু এই লেখাটাকে যদি বর্ণনা করা হয় তাহলে টেক্সট 2 মতো দেখায়। উপরটা শুধু জাস্ট ছবি দেখানো, নিচেরটা হচ্ছে বর্ণনা করা। টেক্সট 2টা, ইন বাংলাদেশ এ সাবস্টেন্সিয়াল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রীরা বিদ্যালয়ে যাচ্ছে। সাম ইয়ার্স আর্লিয়ার, কিছু বছর আগে, এ লিমিটেড নাম্বার অফ গার্লস, মেয়েদের একটা নির্দিষ্ট সংখ্যা বা সীমিত সংখ্যা, উড গেট দ্য অপরচুনিটি টু গো টু স্কুল অ্যান্ড কলেজ, তারা স্কুল ও কলেজে পড়াশোনার সুযোগ পেত। বাট ইন রিসেন্ট টাইমস, কিন্তু সাম্প্রতিক সময়ে, ইন সাম এরিয়াস ইন বাংলাদেশ, বাংলাদেশ কোনো কোনো এলাকাতে, ফিমেল স্টুডেন্টস হ্যাভ ডান বেটার দেন মেল স্টুডেন্টস, নারী শিক্ষার্থীরা ভালো করেছে পুরুষ শিক্ষার্থীদের চেয়ে, অর্থাৎ ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। সো উই ক্যান সি ফিমেলস আর প্রোগ্রেসিং ইন এডুকেশন ইন বাংলাদেশ। তা আমরা দেখতে পাচ্ছি নারীরা পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাচ্ছে পুরুষদের চেয়ে। সরি। ইকোনমিক্যালি বাংলাদেশ ইজ গ্রোয়িং কান্ট্রি। অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা ক্রমবর্ধমান দেশ, অর্থাৎ অর্থনীতি বাংলাদেশের ধীরে ধীরে একটু বড় হচ্ছে বা বাংলাদেশ আরও উন্নত হচ্ছে। উইমেন হ্যাভ এ সিগনিফিক্যান্ট শেয়ার অফ দিস ক্রেডিট। নারীদেরও এই অর্জনের ক্ষেত্রে বড় একটা উল্লেখযোগ্য একটা কৃতিত্ব আছে। অ্যাজ ফিমেল স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, যেহেতু নারী শিক্ষার্থীরা বাড়ছে পড়াশোনার ক্ষেত্রে, স্কুলের অংশগ্রহণের ক্ষেত্রে, উইমেন আর পার্টিসিপেটিং এভরিওয়ার, নারীরা সকল কাজে অংশগ্রহণ করছে। দে আর ডুইং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট জবস অ্যান্ড অলসো বিজনেসেস। তারা সরকারি বেসরকারি চাকরি করছে এবং ব্যবসা করছে। ইট ইজ ইনডিড এ স্যাটিসফাইং নিউজ ফর আওয়ার কান্ট্রি। এটি হচ্ছে একটা সন্তোষজনক একটা সংবাদ আমাদের দেশের জন্য। দে আর কন্ট্রিবিউটিং টু এভরি সেক্টর
তারা দেশের সকল সেক্টরেই বা সকল খাতেই অবদান রাখছে। We need to realize that we cannot have a better society without equal participation of both men and women. We need to realize, আমাদের বোঝা দরকার যে we cannot have a better society, আমরা একটা ভালো একটা সমাজ পেতে পারি না উইদাউট ইকুয়াল পার্টিসিপেশন অফ বোথ মেন অ্যান্ড উইমেন। নারী পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া আমরা ভালো সমাজ পেতে পারি না। যারা মানে ইংরেজিটা বুঝতে পারো না তাদের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া আছে, আশা করি তোমাদের ক্ষেত্রে এটা সহযোগিতা করবে। ওয়ার্ড দেওয়া আছে সাথে মিনিং আমরা দেখতে পাচ্ছি, দেখো সাবস্টেন্সিয়াল। সাবস্টেন্সিয়াল মানে হচ্ছে লার্জ ইন সাইজ, ভ্যালু অর ইম্পর্টেন্স, উল্লেখযোগ্য। এর বাংলাটা যদি আমরা অর্থ করি সেটা আকার, মূল্য বা গুরুত্বের দিক থেকে বড়। গ্রোয়িং হচ্ছে ক্রমবর্ধমান, ইনক্রিজিং ইন সাইজ অর অ্যামাউন্ট। সিগনিফিকেন্ট হচ্ছে তাৎপর্য, হচ্ছে ইম্পর্টেন্স অর নোটিসেবল অর্থাৎ গুরুত্ব বা লক্ষণীয়। ইনক্রিজ মানে বৃদ্ধি, বিকাম অর মেক গ্রেটার ইন সাইজ, অ্যামাউন্ট অর ডিগ্রি। আকার, পরিমাণ বা মাত্রায় বড় হয়ে যাওয়া আর কি, মাত্রায় বড় হয়ে যাওয়া হতে পারে এটা। ওকে, যাওয়া আমরা একটু সংশোধন করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে স্যাটিসফাই। স্যাটিসফাই মানে সন্তুষ্ট। স্যাটিসফাই মানে কি? সন্তুষ্ট। টু প্লিজ সামওয়ান, কাউকে খুশি করার জন্য। কন্ট্রিবিউট অবদান রাখা, টু গিভ মানি, টাইম, নলেজ, অ্যাসিস্ট্যান্স এটসেট্রা টু হেল্প অ্যাচিভ এ পার্টিকুলার গোল। কন্ট্রিবিউট মানে কোথাও দান করা। কি দান করা? সময়, অর্থ, জ্ঞান, সহায়তা ইত্যাদি। নির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাউকে সহায়তা করা। পার্টিসিপেশন মানে অংশগ্রহণ করা, কোনো অনুষ্ঠান বা ক্রিয়াকলাপে অংশগ্রহণ নেওয়া। টেকিং পার্ট ইন অ্যান ইভেন্ট অর অ্যাক্টিভিটি। 4.1.2 read text 2 again and fill in each gap in the following passages with a suitable word based on the information from text 2 in parallel groups. আমাদের কি করতে বলছে? যে টেক্সট 2টা আবার পড়তে বলছে, অর্থাৎ যেটা আমরা একটু আগে পড়লাম। তারপর জোড়াবাই দলে টেক্সট 2 থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে উপযুক্ত শব্দ দিয়ে যে নিম্নলিখিত অনুচ্ছেদের যে গ্যাপগুলো আছে সেটা পূরণ করতে বলেছে। লেটার এক্সচেঞ্জ ইউর কপিস উইথ গ্রুপস দ্যাট নেক্সট টু ইউ অ্যান্ড চেক দ্য আনসার ইন গ্রুপস। তারপরে ক্লাসে অন্য যে দল আছে তাদের দলের সাথে তোমার লেখা শেয়ার করতে বলছে এবং আনসারগুলো মানে পরীক্ষা করতে বলছে ঠিক আছে কিনা। প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি মডেল অর এক্সাম্পল অফ দ্য প্রোগ্রেস দ্য উইমেন হ্যাভ মেড ইন রিসেন্ট ইয়ার্স। বর্তমান বাংলাদেশ হচ্ছে যে নারীরা যে অগ্রসর হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে, তার একটা বড় মডেল বা উদাহরণ বলা যায়। ইট উইল বি ক্লিয়ার, এটি খুব পরিষ্কার হবে ইফ ইউ কনসিডার দ্য এডুকেশন সেক্টর, যদি আমরা শিক্ষা খাতটাকে এখানে বিবেচনায় আনি। অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্স ইন সাম এরিয়াস ফিমেল স্টুডেন্টস আর অ্যাহেড অফ মেল স্টুডেন্টস। আমরা যদি মানে বিভিন্ন সোর্স থেকে দেখি, অর্থাৎ বিভিন্ন উৎস থেকে খেয়াল করি, কিছু এলাকাতে নারী শিক্ষার্থীরা পুরুষ শিক্ষার্থীদের চেয়ে এগিয়ে আছে। অলসো উইমেন আর কন্ট্রিবিউটিং গ্রেটলি টু দ্য ইকোনমিক গ্রোথ অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ বাংলাদেশ। নারীরা অবদান রাখছে গ্রেটলি, বিশালভাবে, টু দ্য ইকোনমিক গ্রোথ অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সমৃদ্ধি অথবা এগিয়ে যাওয়ার, অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। দে আর ওয়ার্কিং ইন অলমোস্ট এভরি সেক্টর, তারা এখন বর্তমানে কাজ করছে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা খাতেই। অ্যান্ড হ্যাভ বিন ওয়েল অ্যাপ্রিসিয়েটেড ফর দেয়ার ওয়ার্ক, এবং তারা তাদের কাজের জন্য প্রশংসাও পাচ্ছে। নাও ইট ইজ টাইম টু রিকগনাইজ দেয়ার কন্ট্রিবিউশন, এখন তাদের এই কন্ট্রিবিউশনটাকে বোঝার একটা সময় এসছে। অ্যান্ড ইন্সপায়ার উইমেন, এবং নারীদেরকে ইন্সপায়ার করার সময় এসেছে। কেন? টু কন্ট্রিবিউট অ্যান্ড পার্টিসিপেট ইন বিল্ডিং এ বেটার বাংলাদেশ, এটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য তাদের অংশগ্রহণটা নিশ্চিত করতে। আমাদের অনুবাদ আছে, তুমি যদি বুঝতে না পারো তাহলে অনুবাদটা তোমাকে সহায়তা করবে বুঝতে।
4.2.1 আসো। Now ask and answer the following questions in pair or groups, then share your answer with the class. প্রশ্ন উত্তরগুলো করতে বলছে দলে বা জোড়ায়, তারপর সেটা ক্লাসে শেয়ার করতে বলছে। The graph and the text are on the same topic. Do you agree or disagree? গ্রাফ এবং টেক্সট যেটা আছে সেটা কি একই টপিকের উপরে, যে আমরা মানে দেখেছিলাম একটা খেয়াল আছে যে গ্রাফটা দেখলাম নারী শিক্ষার উপরে, সাথে নিচে আবার একটা লেখার বর্ণনা দেখলাম, এটা কি একই বিষয়ের উপরে? আমরা বলবো ইয়েস, আই এগ্রি, হ্যাঁ আমি একমত। দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক, গ্রাফ এবং টেক্সট একই বিষয়ের উপরে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হাউ আর দ্য প্রেজেন্টেশন অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার, যে এক্সপ্লেন উইথ এক্সাম্পল, ওখানে যে টেক্সট বা পার্ট আছে তার একটা আরেকটা থেকে কীভাবে ভিন্ন, উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন। দ্য ইনফরমেশন অফ দ্য ফার্স্ট টেক্সট ইজ ইন গ্রাফ অ্যান্ড দ্য ইনফরমেশন অফ দ্য সেকেন্ড টেক্সট ইজ ইন ডেসক্রিপটিভ ফর্ম। প্রথম গ্রাফের যে লেখাগুলো আছে সেগুলো, যে তথ্যগুলো আছে সেগুলো আছে গ্রাফে, দ্বিতীয়গুলো আছে বর্ণনামূলক ফর্মে, ডেসক্রিপটিভ ফর্মে। দিস ইজ হাউ দ্য প্রেজেন্টেশন অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এভাবে প্রথমটা থেকে দ্বিতীয়টা আলাদা, জাস্ট বর্ণনার ধরন অনুযায়ী আলাদা। ক্যান ইউ থিঙ্ক অফ এনি ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক? ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে, অন্য কোনো পথ আছে কিনা, টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক, মানে আর এটাকে ভিন্নভাবে উপস্থাপন করতে আরও পথ আছে কিনা কোনো। ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট, হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম দিস টু। আচ্ছা, এটাকে যে বিষয়টা উপস্থাপন করা হয়েছে এই দুইটা আছে, আরও কোনো বিষয় আছে কিনা যেটাকে একটা লেখাকে উপস্থাপন করা যায়? তো যদি হয় সেটার মধ্যে সেগুলো কি? ইয়েস, আই থিঙ্ক দেয়ার আর আদার ওয়েজ টু প্রেজেন্ট অন সেম টপিক, আরও একই ভাষায় একইভাবে একই লেখাটা একই তথ্যটা বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। দিজ আর বাই ইউজিং সিনোনিম, এগুলো সিনোনিম ব্যবহার করে, অর্থাৎ সমার্থক শব্দ ব্যবহার করে। চেঞ্জিং সেন্টেন্সের স্ট্রাকচার, বাক্যের কাঠামো পরিবর্তন করে। বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ড, কোন শব্দ যোগ করে অথবা শব্দ যেটা আছে সেটা বাদ দিয়েও একটা লেখাকে ভিন্নভাবে উপস্থাপন করা যায়। ইফ উই রাইট চেঞ্জিং দ্য ফরম্যাট অফ সেন্টেন্স, যদি সেন্টেন্সের ফরম্যাট চেঞ্জ করে লিখি, উই ক্যান ব্রিং ভ্যারাইটি ইন রাইটিং, আমরা লেখার ক্ষেত্রে একটা বৈচিত্র্য নিয়ে আসতে পারি। দিস ইজ হাউ টেক্সট ওয়ান অ্যান্ড টেক্সট টু ক্যান বি ডিফারেন্ট ফ্রম ইচ আদার স্টাইল। আবার এইরকম টেক্সট ওয়ান টেক্সট এ দুইটা ওই নতুন করে যেটা লেখা হবে সেটা থেকে আলাদা হতে পারে। হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ? তুমি কি কখনো এইভাবে এক্সপিরিয়েন্স করছো? তোমার কি এই অভিজ্ঞতা আছে কিনা যে একটা লেখাকে কয়েকভাবে উপস্থাপন করছো কিনা কখনো? ইফ ইয়েস, হোয়াট ওয়াজ দ্য টপিক অ্যান্ড হাউ আর দে প্রেজেন্টেড? যদি হ্যাঁ হয় তাহলে বিষয়টা কী ছিল, সেগুলো কীভাবে উপস্থাপন করা হয়েছিল? উত্তর হচ্ছে ইয়েস, আই হ্যাভ এক্সপিরিয়েন্স দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ। হ্যাঁ, আমার সেই অভিজ্ঞতা আছে একই লেখাকে বিভিন্নভাবে উপস্থাপন করার। দ্য টপিক ওয়াজ ডিউটিস অফ স্টুডেন্টস টুয়ার্ডস সোসাইটি, মানে এটা সমাজের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা, যেটা দায়িত্বগুলো সে বিষয়ে। ইনফ্যাক্ট ইট ওয়াজ এ রাইটিং কম্পিটিশন হোয়ার উই হ্যাভ বিন টোল্ড টু রিরাইট এ গিভেন প্যাসেজ অন আওয়ার ওন। এটা ছিল একটা লেখার প্রতিযোগিতা যেখানে আমাদেরকে বলা হয়েছিল যে একটা লেখাকে ভিন্ন ভাষায় কীভাবে রূপান্তর করা যায়, মানে ভিন্ন বাক্যে বা ভিন্ন শব্দ দিয়ে কীভাবে রূপান্তর করা যায় সেটা। সো এভরি ওয়ান অফ আস রোড অন দ্য সেম টপিক ডিফারেন্ট, তাই আমাদের যারা ওখানে ছিল সবাই একই বিষয়ে আমরা ভিন্ন ভিন্নভাবে লিখেছি। ডু ইউ থিঙ্ক দিস ইজ স্কিল অফ প্রেজেন্টিং এ টপিক ইন ডিফারেন্ট ওয়েস হেল্পস ইউ টু কমিউনিকেট বেটার? আপনি কি মনে করেন যে একটি বিষয়কে বিভিন্ন উপায়ে উপস্থাপন করার এই দক্ষতা আপনাকে আরও ভালোভাবে যোগাযোগ করতে সাহায্য করে? ইফ ইয়েস, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। যদি হ্যাঁ হয় তাহলে একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন।
তো আমরা দেখি, yes I think this skill of presenting a topic in different ways helps us to communicate better. হ্যাঁ, আমি মনে করি একটি বিষয়কে বিভিন্ন উপায়ে উপস্থাপন করার এই দক্ষতা আমাদের আরও ভালোভাবে যোগাযোগ করতে সাহায্য করে। উই নো দ্যাট, আমরা জানি যে ইফ উই কন্টিনিউ দ্য সেম স্পোকেন অ্যান্ড রাইটিং স্টাইল অলওয়েজ, যদি আমরা একই যে বলার এবং লেখার স্টাইল সবসময় ফলো করি, উই ক্যান নট অ্যাভয়েড রিপিটেশন। আমরা রিপিটেশন অর্থাৎ যে একটা লেখা বারবার ফিরে এক কথা বারবার ঘুরে ফিরে বলা, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। অ্যান্ড ক্লামজিলিনেস ইন রাইটিং, এবং লেখার ক্ষেত্রে যে একটা আনাড়িপনা সেটা এড়িয়ে যেতে পারি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, উই ক্যান সে, আমরা বলতে পারি, ইফ ইউ ডোন্ট ডু দিস থিং সিনসিয়ারলি, যদি এটা আন্তরিকভাবে না করো, ইউ উইল হ্যাভ টু পে দ্য প্রাইস, তাহলে তোমাকে মূল্য দিতে হবে। ইনস্টেড অফ সেইং ডু অর ডাই, কোনো কিছু করো অথবা মরো, মানে কাজটা করো না হয় মরো, এই কথার পরিবর্তে আমরা বলতে পারি কিভাবে, ইফ ইউ ডোন্ট ডু দিস, যদি এটা না করো তাহলে তোমাকে ইউ উইল হ্যাভ টু পে দ্য প্রাইস, তোমাকে এর মূল্য দিতে হবে। ঠিক আছে, আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। যদি ক্লাস ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর মতামত জানাতে পারো কমেন্টে। ধন্যবাদ। খুদাহাফেজ। আসসালামু আলাইকুম।